একদিনে ৬০ টাকা বেড়ে গেছে সেটারও নিশ্চয়ই যথার্থ কারণ আছে। কারণ ছাড়া কোনো কিছু সেন্ট্রাল ব্যাংক করে না। যদি সিস্টেমটা ফেল করে তখন চেঞ্জেস আনতে হবে। এই বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে চেঞ্জ আনছে। নাফি, ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের দাম নির্ধারণ করে কিন্তু লাগাম টানা যাচ্ছে না, এবং আজ দেশের বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষে এই কথা জানিয়েছেন ব্যাংকার্সরা। সেই সাথে স্বাস্থ্য সুরক্ষায় হাসপাতাল নির্মাণে আলোচনা হয় বৈঠকে মুক্তি, এবং এই নিয়ে শান্ত বাজারে থাকছে বিস্তারিত। সঙ্গে আছে আমরা দুজন, আমি তাসওয়ান নাফি এবং আমি ইসরাত মুক্তি। জিম্মিকৃত নাবিক আজকে রাতের ভিতরে বন্দরে চলে আসবে। জাহানমণি 3-তে করে আমরা 23 জন নাবিক নিয়ে যাচ্ছে ওদেরকে রিসিভ করার জন্য। উদ্ধারকৃত যে নাবিক, এই 23 জন নাবিক জাহানমণি 3-তে করে ইনশাল্লাহ আগামীকাল 2টা থেকে 3টার ভিতরে আমাদের জেটিতে আসবে। মুক্তি অবশেষে কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছেছে সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া জাহাজ ও সাথে তাদের 23 নাবিক, এবং তাদেরকে ফিরিয়ে আনতে এই মুহূর্তে কুতুবদিয়ার পথে রয়েছে বিকল্প টিম। এ নিয়েও রয়েছে শান্তবাজারে বিস্তারিত। তবে শুরুতেই বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠকের খবর। 117 টাকায় ডলারের দর উঠলেও এখনও বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করেন ব্যাংকার্সরা। বিনিময় ও সুদের হার নিয়েও বাংলাদেশ ব্যাংকের আগের সিদ্ধান্ত ব্যর্থ হয়েছে। দুপুরে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যানদের বৈঠক শেষে এসব কথা জানান ব্যাংকার্সরা। তারা আরও বলেন, বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে যে নীতিগত সিদ্ধান্তের পরিবর্তন আনছে সেটি আর্থিক খাতে ইতিবাচক প্রভাব রাখবে। সেলিয়া সুলতানা জানাবেন বিস্তারিত। এখনো দেশের রপ্তানিযোগ্য পণ্যের 40 থেকে 50% কাঁচামাল আমদানি নির্ভর। এতে যত দরে কাঁচামাল আমদানি হয় তার উপর নির্ভর করে রপ্তানি পণ্যের মূল্য কত পাবে বাংলাদেশ। কিন্তু ততটাই কি ফিনিশিং পণ্যের দাম বাড়াতে পারবেন রপ্তানিকারকরা? এমন প্রশ্ন এখন বাজার ঘুরে। দীর্ঘদিন ডলারের দর নিয়ন্ত্রণ করা হলেও শেষ পর্যন্ত আভ্যন্তরীণ বাজার সমন্বয় ও আন্তর্জাতিক চাপে বাজার ভিত্তিক ডলার মূল্যের নির্ধারণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। তবে পুরোপুরি বাজারে ছাড়ার আগে ক্রলিং পেগ নীতিতে মধ্যবর্তী দর নির্ধারণ করে 117 টাকা করা হয়, যার থেকে 1 টাকা কম বেশিতে ডলার কেনাবেচা করতে পারবে বলে প্রচ্ছন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে 7 টাকা বাড়িয়েও এই মূল্য আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য নয় বলে জানান ব্যাংকার্সরা। 110 টাকার একটা ভ্যালু ফিক্স করেছিল না, এখন 117 টাকা তো কেনাবেচা হচ্ছে না। ইম্পোর্টার 117 টাকায় ডলার পাচ্ছে, আর বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। সোমবার স্বাস্থ্য সুরক্ষায় হাসপাতাল নির্মাণ সংক্রান্ত বিষয়ে চেয়ারম্যানদের সাথে বৈঠক হয়েছে বাংলাদেশ ব্যাংকের। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা জানান, বাজার ভিত্তিক বিনিময় মূল্যে যাওয়া সময়ের দাবি। এছাড়া বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে বিভিন্ন স্তরে যে সিদ্ধান্ত নিচ্ছে তা ইতিবাচক বলে মনে করছেন তারা। ইন্টারেস্ট রেট বাংলাদেশ ব্যাংক কি ফিক্স করবে এটা ছেড়ে দিতে হবে। আই ওয়েলকাম জানাই। আচ্ছা, ডলারের রেট যে একদিনে এত টাকা বেড়ে গেল, এটা একদিনে ৬০ টাকা বেড়ে গেছে সেটারও নিশ্চয়ই যথার্থ কারণ আছে। কারণ ছাড়া কোনো কিছু সেন্ট্রাল ব্যাংক করে না। সেন্ট্রাল ব্যাংকে যারা আছে অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি, এনারা যথেষ্ট কারণ পাইছেন বলেই, যথোপযুক্ত কারণেই সময়েরই ডাক এটা। ব্যাংকার্সদের এই বৈঠকে একীভূত হওয়া ব্যাংক পদ্মা ও বিডিবিএল এর কোনো প্রতিনিধি ছিলেন না। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। এদিকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমে যাওয়ার ইস্যুতে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। বাংলাদেশের বাজার আরও বড় হয়েছে, যা শুধু যুক্তরাষ্ট্র নির্ভর না। সকালে সচিবালয়ে তার সঙ্গে বিজিএম এর নেতারা দেখা করতে এলে তিনি কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন দেবরাজ দেব। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি প্রায় 42 বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় করা পোশাক খাত। দিন দিন বড় হচ্ছে এই বাজার। তবে এর মাঝেই এলডিসি উত্তরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন চ্যালেঞ্জ, আর তা মোকাবেলায় বরাবরই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বিজিএমইএ। সোমবার সকালে সচিবালয়ে সংগঠনটির নবনির্বাচিত সদস্যরা আসেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সাথে সৌজন্য সাক্ষাতে। এ সময় আলোচনায় উঠে আসে পোশাক খাতের সম্ভাবনা ও সংকটের নানা দিক। এ সময় 2026 সাল পর্যন্ত নগদ অর্থ সহায়তায় যেন কোনো অসুবিধে না হয় সে ব্যাপারে মন্ত্রণালয়ের সহযোগিতা চায় বিজিএমইএ। 26 সাল অনেক দূরে, 26 সাল পর্যন্ত আমরা সহায়তা অবশ্যই পেতে পারি। তার আগেই তড়িঘড়ি করে যেন আমাদের বিকল্প সহায়তা বা যেটাই বলছেন যেভাবে হোক আমাদের সহযোগিতা দিয়ে আমাদের শিল্পকে এই মুহূর্তে টিকিয়ে রাখতে হবে।
তিনি আরো বলেন, শুল্ক আদায়ের প্রক্রিয়ায় নানাভাবে হেনস্থার শিকার হন ব্যবসায়ীরা। দেশ ও অর্থনীতির স্বার্থেই দ্রুত তা বন্ধ করার দাবি তার। এছাড়া বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক অঞ্চলগুলো দ্রুত হস্তান্তর করার উপরও জোর দেন বিজিএমইএ সভাপতি। উদ্যোক্তাদের, মালিক ভাই বোনদের মানে যে কত যে হয়রানি, এটা বলার কোনো শেষ নেই। কারণ এটা বলতে গেলে, কারণ বলতে বলতে আমরা হয়রান হয়ে গেছি। আমরা হয়রানি মুক্ত ব্যবসা আমরা পরিচালনা করতে চাই, এদেশের আইন মেনেই ব্যবসা করতে চাই। সভায় মন্ত্রী জানান, ব্যবসায় সকল ধরনের শৃঙ্খলা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। এনবিআর এর সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করার কথাও জানান তিনি। এ সময় আমেরিকায় পোশাক রপ্তানি কমে যাওয়ার ইস্যুতে তিনি বলেন, দেশের বাজার শুধু যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল নয়, তাই এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। কেউ আমাদের চোখ রাঙানো সেই সুযোগ আর নাই। আমাদের পোশাক শিল্পের বাজার পরিধি আমরা বিশ্বে অনেক দূর অনেক এগিয়ে গেছে। কাজে এর পিছনে কোনো হেতু চিন্তা করার কোনো কারণ নাই। তবে রপ্তানি কমার ইস্যুতে বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক মূল্য কমে যাওয়ায় এই সংখ্যা কম হয়েছে। চলতি বছরের প্রথম ৩ মাসে বাংলাদেশে $176 কোটি তৈরি পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় 17.68% কম। গত বছর শেষে রপ্তানি কমার হার ছিল 25%। দেবরাজ দেব, এখন, ঢাকা। পুঁজিবাজারের সংকট কাটিয়ে উঠতে ও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা চলছে বলে জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। সোমবার শেয়ার বাজারের প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সংগঠন সিইও ফোরামের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। সেই সঙ্গে কোনো কৃত্রিম নীতি ছাড়া বাজারকে স্বাভাবিকভাবে ভালো রাখতে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানানো হয়। আতর নিয়নের প্রতিবেদন। চলতি বছরের শুরুতে ধাপে ধাপে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হলে সূচক হারিয়ে লেনদেন কমে দুর্বল হতে শুরু করে পুঁজিবাজার। পরে একদিনে শেয়ার দর সর্বনিম্ন 3% কমার সার্কিট ব্রেকার বসিয়ে দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এতে ধীরে ধীরে কিছুটা গতি আসে শেয়ার বাজারে। বর্তমানে বাজারে সূচকের কিছুটা উত্থান দেখা গেলেও লেনদেন রয়েছে তলানিতে। বেশিরভাগ দিনে লেনদেন হচ্ছে 1000 কোটির নিচে। এতে লোকসান গুনতে হচ্ছে বেশিরভাগ প্রতিষ্ঠানকে। এমন পরিস্থিতিতে সোমবার সূচকের পতনে শেষ হয় পুঁজিবাজারের লেনদেন। এদিন প্রায় 30 পয়েন্ট কমে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক দাঁড়িয়েছে 5666.76 পয়েন্টে। আর লেনদেন আগের দিন থেকে কিছুটা কমে হয়েছে 968.2 লাখ টাকা। পুঁজিবাজারের এমন সংকট কাটিয়ে উঠতে সোমবার আলোচনায় বসে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বাজারে থাকা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সংগঠন সিইও ফোরাম। আলোচনায় করনীতি এবং শক্তিশালী মৌলভিত্তির কোম্পানির তালিকাভুক্তি নিয়ে আলাপ হয়। যে সমস্যা নিয়ে আলোচনা হয়েছে সেগুলো সমাধান হলে বাজার উন্নতির দিকে যাবে বলে আশা করেছেন সিইও ফোরামের প্রধান। ট্যাক্সের কাঠামোর বর্তমানে যেটা আছে সেইটা আমাদের কাছে আমাদের জন্য কিরকম এফেক্টিভ, বা এটাকে যদি মডিফাই করা হয় কি ধরনের মডিফিকেশন আসলে বাজারের জন্য পজিটিভ হয়, এটা আমাদের গবেষণা অনুযায়ী আমরা যেরকম হচ্ছে সেই বিষয়গুলো আমরা চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেছি, যাতে যেহেতু ডিএসসি ক্যাপিটাল মার্কেটের অভিভাবক, ডিএসসির মাধ্যমে আমরা এই প্রক্রিয়াগুলো এগিয়ে যাক সেটা আমরা চাই। অপরদিকে সমস্যা সমাধানে বিএসইসির সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন ডিএসই চেয়ারম্যান। সেই সঙ্গে কোনো কৃত্রিম নীতি বা আইন ছাড়াই পুঁজিবাজারকে স্বাভাবিক রাখতে কাজ করা হচ্ছে বলে জানান তিনি। নরমাল পুঁজিবাজার যদি রান করতে পারে, বাজার আজকে খারাপ হবে, আগামীকালকে ভালো হবে। পুঁজিবাজারের নেচারটাই কিন্তু এরকম। আজকে যদি পুঁজিবাজার পড়ে যায় আর কালকে যদি আমরা কোনো আইনের ধারাবাহিকতাতে সেটাকে যদি স্টপ করার চেষ্টা করি, সেটা কিন্তু সাস্টেইনেবল ক্যাপিটাল মার্কেট হবে না। সেই প্রেক্ষাপটে আমরা মনে করি এখন আমাদের এখানে আর্টিফিশিয়াল এমন কোনো কিছু নাই যেটা প্রতিবন্ধকতা তৈরি করে পুঁজিবাজারকে একটা গাইডলাইন দিয়ে চলে যায়। পুঁজিবাজার নিজের গতিতে চলতে পারবে এবং আমরা আশাবাদী। স্বাধীনভাবে কাজ করতে অনিয়ম বন্ধে প্রয়োজনে আইন সংশোধনের কথাও জানান তিনি। রুলস রেগুলেশনস এখন পরিবর্তন। স্বাধীনতা করা মানেই তো একটা শব্দ না, এর সাথে আমাদের অনেক রুলস রেগুলেশনস রিস্ট্রাকচার করতে হবে। তা নিলে কিন্তু আমি কিন্তু মুক্ত হাতে কাজ করতে পারবো না। আগামী দিনে ভালো কোম্পানি তালিকাভুক্তিতে এবং শেয়ার বাজারে বিনিয়োগ বাড়াতে একসাথে কাজ করার কথা জানান সংশ্লিষ্টরা। আতর নিয়ন, এখন, ঢাকা।
জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তির 1 মাস পর 23 নাবিককে নিয়ে দেশে ফিরল এমভি আবদুল্লাহ। সন্ধ্যায় কুতুবদিয়ায় নোঙর করে জাহাজটি। ওই নাবিকদের চট্টগ্রামে আনতে বিকল্প 23 নাবিক নিয়ে কুতুবদিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে আরেকটি জাহাজ। আগামীকাল দুপুরে নাবিকদের নিয়ে চট্টগ্রামে পৌঁছাবে এমভি জাহানমণি 3। চট্টগ্রাম থেকে হাজার আসলের প্রতিবেদন। এমভি আবদুল্লার জন্য দীর্ঘ 2 মাসের প্রতীক্ষা অবশেষে শেষ হলো সে অপেক্ষার পালা। সোমবার বিকেল 4:30টায় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া 23 নাবিককে নিয়ে কুতুবদিয়া এসে পৌঁছায় এমভি আবদুল্লাহ। এর আগে তাদের আনতে চট্টগ্রামের সদরঘাট থেকে রওনা হয় অপর জাহাজ এমভি জাহানমণি 3। বিকেল 4টায় KSRM এর সদরঘাটের জেটি থেকে নতুন 23 নাবিককে নিয়ে রওনা দেয় এই জাহাজ। এদিন রাতে এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ ও দায়িত্ব বুঝে নেবে নতুন এই 23 নাবিক। মঙ্গলবার সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে জাহাজটি। আর এদিন বিকেলের মধ্যেই এমভি আবদুল্লাহর মুক্ত নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দরে ফিরবে জাহানমণি জাহাজ। আবদুল্লাহর যে জিম্মিকৃত নাবিক যে ওরা আমাদের আজকে রাতের ভিতরে আমাদের বন্দরে চলে আসবে। তো আমাদের জাহানমণি 3-তে করে আমরা 23 জন নাবিক নিয়ে যাচ্ছে ওদেরকে রিসিভ করার জন্য। যে জিম্মিকৃত যে উদ্ধারকৃত যে নাবিক এই 23 জন নাবিক জাহানমণি 3-তে করে ইনশাল্লাহ আগামীকাল 2টা থেকে 3টার ভিতরে আমাদের জেটিতে আসবে। গত 12ই মার্চ আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা নিয়ে আরব আমিরাতে আসার পথে সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি হন 23 নাবিক। গত 23শে এপ্রিল মুক্তিপণ দিয়ে জাহাজ ও নাবিকদের মুক্ত করে মালিকপক্ষ। এরপর 22শে এপ্রিল গন্তব্যের বন্দর আরব আমিরাতের আলহামরিয়া বন্দরের জেটিতে ফেরার পর জাহাজে থাকা 58,000 টন কয়লা খালাস করা হয়। পরে সে দেশের মিনার সাকার বন্দর থেকে 55,000 টন চুনা পাথর নিয়ে 23শে এপ্রিল দেশের উদ্দেশ্যে রওনা দেয় এমভি আবদুল্লাহ। 15 দিনের যাত্রা শেষে সোমবার ফিরেছে দেশে। জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিককে কিছুদিন বিশ্রামে রাখা হবে। মানসিক ধকল কাটিয়ে তারা যেন আবার কাজে ফিরতে পারেন এজন্য উজ্জীবিত করার ব্যবস্থা নেবে মালিকপক্ষ। জিম্মি দশা থেকে যে মুক্ত নাবিকরা ওরা আমাদের এখানে এসে ওদেরকে আমরা কিছুদিন রেস্ট দেওয়া হবে এবং আমাদের অথরিটি সিদ্ধান্ত নেবে ওদেরকে কিভাবে আরও মোটিভেশন করা যায়। মঙ্গলবার 23 নাবিককে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবে মালিকপক্ষ। এদিকে নাবিকদের ফিরে আসার খবরে তাদের পরিবারেও ফিরেছে স্বস্তির সুবাতাস। হাজার শিউলি, এখন চট্টগ্রাম। হজযাত্রার 5ম দিনেও 9,000 যাত্রীর ভিসা হয়নি। যদিও হাব সভাপতির আশ্বাস আগামী 2 দিনের মধ্যে বাকিদের ভিসা হয়ে যাবে। নাইম আবির জানাবেন বিস্তারিত। ইমিগ্রেশন কার্যক্রম শুরু হয়েছে। দেখা হবে না 40 দিন, তাই তো বিদায় বেলাতেও ফুরোত ছিল না কথা। অশ্রুসিক্ত চোখে শেষ আলিঙ্গন। হজের জন্য ত্যাগের শুরু ক্যাম্পের প্রধান ফটক থেকে। মারুফ আর অপুর পরিবারের 6 জনই যাচ্ছেন আল্লাহর ঘরের মেহমান হতে। দুজনই সাক্ষী বাকি সদস্যদের হজ যাত্রার। সবাইকে বিদায় দিয়ে জানালেন কতখানি খুশি তারা। তাদের যাত্রা শুভ হোক, ভালো হোক, এই দোয়ার জন্যই তো আসে, তাদেরকে বিদায় দেওয়ার জন্য আর কি। ইনশাল্লাহ সবকিছু মোটামুটি ভালো, সব শৃঙ্খলার সাথে যাচ্ছে। এতটা ডিসিপ্লিন চিন্তা করি নাই আর কি। তো দেখলাম যে এখানে মানে যথেষ্ট ডিসিপ্লিন ওয়েতেই সব কিছু হ্যান্ডেল হচ্ছে। তো বিদায় করলাম। এই তো একটু খারাপ লাগে, বাট ইনশাল্লাহ ফিরে আসবে সবাই, এই দোয়া থাকবে। গেলবারের মতো এবারও হজ ক্যাম্পের ব্যবস্থাপনায় খুশি হজযাত্রীরা। তেমন কোনো ভোগান্তি ছাড়াই হয়ে যাচ্ছে থাকা, খাওয়া, চেক ইন, এমনকি ইমিগ্রেশনও। সবটাই সুন্দর হয়েছে, বাকিটাও ইনশাল্লাহ যেন হজ সুন্দরভাবে করতে পারি, এটাই সবার কাছে দোয়া চাই। হজের যেগুলো নিয়ম কানুন আর কি এখানে আমাদেরকে তো বলে দেওয়া হয়েছে। আর হোটেলের এখানে থাকার ব্যবস্থা আমরা ইনশাল্লাহ ভালো পাইছি, কোনো সমস্যা হয় না। ইনশাল্লাহ সব কিছু ভালো হয়েছে। আমরা সুন্দরভাবে এখন সিরিয়াল মেনটেন করে আল্লাহ বারাত থেকে বিএমএর দিকে রওনা হচ্ছে ইনশাআল্লাহ। তবে বরাবরের মতো শঙ্কার জায়গা ভিসা জটিলতা। 5ম দিনেও ভিসা হয়নি অনেকের। সময়সীমা শেষ হলেও ই ভিসার সার্ভার খোলাই রেখেছে সৌদি সরকার। তাতে গত 2 দিনে কমেছে ভিসার জন্য অপেক্ষমানদের তালিকা। তবে হজ এজেন্সিদের সংগঠন হাবের সভাপতির আশ্বাস মিলল। জানালেন আগামী 2 দিনে সমাধান মিলবে ভিসা জটিলতার। ভিসার কারণে ফ্লাইট মিস হবার শঙ্কা নেই বলেও দাবি তার। এই ভিসা যেগুলি পরে হচ্ছে এগুলি নিয়ে কোনো আমাদের শঙ্কাও নেই, বিকজ এগুলির ফ্লাইট কিন্তু অনেক পরে। এখনও লাস্ট ফ্লাইট 1 মাস পরে, অর্থাৎ 12ই জুন পর্যন্ত ফ্লাইট যাবে। সো আমাদের শঙ্কার কোনো কারণ নাই, সব ভিসা হয়ে যাবে।
আগামী 2 দিনের মধ্যেই এবং হজ যাত্রীগণ কমফোর্টেবলি যেতে পারবেন। ভিসা নিয়ে হজ ক্যাম্প পরিচালকেরও বক্তব্য একই রকম। বললেন, গত 4 দিনে যারা ফ্লাইট মিস করেছেন তাদের কেউই ভিসা জটিলতায় নয়, বরং তাদের ব্যক্তিগত সমস্যায়। ভিসা জটিলতা বা কোনো বিষয় এখন এগুলো নাই। এখন যে সমস্যাগুলো হচ্ছে, কিছু আছে শারীরিক সমস্যা। আমরা কিন্তু রেগুলার ভিসা আপডেট, আপনাদেরকে গতকালও আমি বলেছিলাম যে মনে হয় 11,000 ভিসাই ছিল না, মানে আমাদের অপেক্ষমান ছিল, আজকে 9,000-এ নেমে এসেছে। তার মানে ভিসা ইজ গোয়িং অন, এবং আস্তে আস্তে আমরা দেখছি যে আমাদের এজেন্সিগুলো আন্তরিকতার সাথে কিন্তু তারা সাবমিট করে দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে ভিসা হয়ে যাচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে, আর হজের ফিরতি ফ্লাইট শুরু হবে 20 জুন। নাইম আবির, এখন, ঢাকা। এদিকে হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে আহ্বান জানান তিনি। এ সময় সৌদি রাষ্ট্রদূত বলেন, হজ যাত্রীদের মধ্যে যারা এখনও ভিসা পাননি তাদের ভিসা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈঠকে রাষ্ট্রদূত সৌদি বিনিয়োগকারীরা বাংলাদেশে যেসব প্রকল্প বাস্তবায়ন করতে চান তার একটি তালিকা উপস্থাপন করেন। প্রস্তাবগুলোকে পর্যালোচনা করার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো বিষয়টি দেখবে। এ সময় সৌদি আরবে বসবাসরত প্রায় 32 লাখ বাংলাদেশি উভয় দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে জানিয়ে প্রধানমন্ত্রী রেমিটেন্সের জন্য আইনি চ্যানেল ব্যবহারে উৎসাহিত করার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানান। অনলাইন কিংবা বিভিন্ন শোরুম থেকে পণ্য কিনে নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন ভোক্তারা। চলতি অর্থবছরেই 30,000-এর বেশি প্রতারণার অভিযোগ জমা পড়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। আজ গুলশানের পুলিশ প্লাজায় প্রতারণার অভিযোগে একটি কাপড়ের দোকান বন্ধ করে এ কথা জানানো হয়েছে। ফরহাদ বিন নূর জানাবেন বিস্তারিত। অনলাইনে পণ্য বিক্রি আশ্রয় প্রতারণার। শুধু অনলাইনেই নয়, বিভিন্ন শোরুম দোকানপাটেও প্রতারণার জাল পাতেন অসাধু ব্যবসায়ীরা। এই যেমন দেশের তৈরি পণ্য পোশাক হলেও পাকিস্তানি ব্র্যান্ডের নামে বিক্রি। এভাবে প্রতারিত হয়ে ভোক্তার অভিযোগ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। রাজধানীর গুলশান পুলিশ প্লাজার ৩য় তলায় থাকা সানভিজ বাই টনি নামে কাপড়ের দোকানের বিরুদ্ধে এই অভিযোগ। শুনানির জন্য নোটিশ পাঠালেও ভোক্তা অধিকারকে কোনো সাড়া দেয়নি ব্যবসায়ী। সাড়া না দেওয়ায় সোমবার দুপুরে পুলিশ প্লাজায় অভিযানে আসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মিলল কেবল তৈরি পোশাক বিক্রির ট্রেড লাইসেন্স থাকলেও অবৈধভাবে বিক্রি হচ্ছে কসমেটিক্সের পণ্যও। আবারও মঙ্গলবার শুনানির জন্য ডাকা হয়েছে সানভিজ বাই টনি কর্তৃপক্ষকে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দোকানটি বন্ধ ঘোষণা করেছে ভোক্তা অধিকার। এভাবেই চলতি অর্থ বছরে শুধু ঢাকার মধ্যেই 30,000-এর বেশি অভিযোগ জমা পড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে, যা একে একে নিষ্পত্তি করছে কর্তৃপক্ষ। এই অর্থ বছরে আপনারা জানেন যে 30,000-এর বেশি অভিযোগ এ পর্যন্ত আসছে শুধু ঢাকা কেন্দ্রিক অভিযোগগুলো। তো এইগুলো নিষ্পত্তি কার্যক্রম যেটি সেটিও চলছে। ফেসবুক পেজ বা লাইভে বা সরাসরি মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণের সাথে প্রতারণা করবেন, এক পণ্য বলে অন্য পণ্য প্রদান করবেন। সকল ক্ষেত্রেই একই রকমের মেসেজ, সবাই আইনের আওতায় আসবেন। তবে সাধারণ মানুষ ভোক্তা অধিকারে অভিযোগ করার সুযোগের বিষয়ে কতটা জানেন? আমার কোনো আইডিয়া নেই তেমন কিছু। আমি সরাসরি তো মার্কেট থেকে কিনি, তো আমি বলতে পারছি না। ভোক্তা অধিদপ্তর তো আছে এখানে, তো ওইভাবে আমার নলেজ নাই, তবে মাঝে মাঝে দেখি টিভিতে। যারা ব্যবসায়ী তাদের জানানো উচিত যে আপনারা এই ধরনের কাজ কাম পরবর্তীতে যাতে না করেন। ভোক্তাদের কোনো পণ্য কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। দেশের অর্থনীতিতে প্রায় 39,000 কোটি টাকার মূল্য সংযোজন করছে রেস্তোরাঁ খাত, রাজধানীতে যার সংখ্যা প্রায় 30,000। তবে 2 সিটি কর্পোরেশন বলছে তাদের থেকে লাইসেন্স নেওয়া রেস্তোরাঁ মাত্র 2,136টি। তাহলে রাজধানীর বাকি রেস্তোরাঁগুলো চলছে কিভাবে? শম্পা বিশ্বাসের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কাজী ফখরুল। ঘটনার সূত্রপাত গত 29 ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নি দুর্ঘটনার পর। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে 46 জনের মৃত্যু হয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন।
রাজুক, সিটি কর্পোরেশন থেকে শুরু করে ফায়ার সার্ভিস সব সরকারি সংস্থা রাজধানীতে অবৈধ রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযান শুরু করে। এই অভিযান থেকে জানা যায় রাজধানীতে রেস্তোরাঁর সংখ্যা প্রায় ৩০,০০০। রেস্তোরাঁর এই সংখ্যার সঙ্গে একমত পোষণ করেছে রেস্তোরাঁ মালিক সমিতিও। তবে ঢাকার ২ সিটি কর্পোরেশনের তথ্য বলছে দক্ষিণ সিটি থেকে লাইসেন্স নেওয়া রেস্তোরাঁর সংখ্যা মাত্র ১,০৩১টি, আর উত্তর সিটিতে এই সংখ্যা ১,১০৫টি। অন্যদিকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য অনুযায়ী সরকারের সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন এবং ছাড়পত্র নিয়ে ঢাকায় রেস্তোরাঁ ব্যবসা করছে মাত্র ১৩৪টি প্রতিষ্ঠান। এর মধ্যে রাজধানীর ২ সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে ১২৮টি রেস্তোরাঁ। তাহলে রাজধানীর বাকি রেস্তোরাঁগুলো কিভাবে চলছে জানতে চাইলে এক সংস্থা দায় চাপায় অন্য সংস্থার ঘাড়ে। নকশা অনুমোদনের বিষয়ে একটি সংশ্লিষ্ট বিভাগ আছে, তো সেই সংশ্লিষ্ট বিভাগ যদি সেটিকে ওইভাবে ভালোভাবে যাচাই বাছাই করে যদি সেটি দিয়ে নিরাপদ করে থাকে তবেই কিন্তু এটি সুন্দর এবং সহায়ক হতে পারে। হুট করে কিন্তু আবার কয়দিন চলবে, আবার কিন্তু কাজটা শুরু হয়ে যাবে, থেমে যাবে। কারণটা কি, আমাদের সেই ধরনের সক্ষমতা নাই। শুধু সিটি কর্পোরেশন না, কোনো সংস্থারই সে সক্ষমতা নাই। আর আমি যদি বন্ধ করতে চাই তাহলে কিন্তু একটা বিরাট ধরনের কিন্তু ক্যাওয়াস শুরু হয়ে যাবে। আর রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে জড়িতরা বলছেন অবৈধ রেস্তোরাঁর কারণে বৈধ ব্যবসায়ীদেরকেও নানা সময় হয়রানির সম্মুখীন হতে হয়। আবার সরকারি দপ্তরগুলো থেকে লাইসেন্স সহ অন্যান্য অনুমতিপত্র নেয়ার প্রক্রিয়াও জটিল। যাদের কোনো ট্রেড লাইসেন্স নাই তাদের জন্য দেখা যাচ্ছে যে আমাদের প্রপার কাগজপত্র সবকিছু আছে, তো ওই হানাটা অনেক সময় দেখা যায় আমাদের উপরে চলে আসে। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত। আমরা তো আমাদেরকে বেতন দিতে হবে, বোনাস দিতে হবে কর্মচারীদেরকে। আমরা সেটা দেওয়ার হয়তো সুযোগ এই মুহূর্তে আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমাদের টোটাল সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বয়হীনতা ছিল, সেটাই সমন্বয় করার জন্যই একটি আমব্রেলার নিচে আমরা কিভাবে ব্যবসা করতে পারি সুন্দর একটা কমিটি হয়েছে। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন জনবহুল এই শহরে উন্মুক্ত জায়গা, খেলার মাঠ এবং গণপরিসর নেই, তাই মানুষ স্বস্তির জন্য রেস্তোরাঁকে বেছে নেয়। ফলে অবশ্যই রেস্তোরাঁগুলো নিরাপদ হতে হবে এবং এগুলোকে নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। প্রতিটা ঘটনার পরে এরকম অভিযান চলে, এগুলো কোনো টেকসই কোনো সমাধানের পথে যায় না। ঢাকা শহরে যদি আপনি এরকম একটা ব্যবসা করতে চান তাহলে অবশ্যই তার নিবন্ধন থাকা প্রয়োজন। যেখান থেকে নিরাপত্তার জন্য আপনার অ্যাপ্রুভাল নেওয়া প্রয়োজন, সে অ্যাপ্রুভালগুলো নিতে হবে। শুধু নগরবাসীর বিনোদনের জায়গা হিসেবে নয়, বরং দেশের জিডিপিতেও অবদান রাখছে রেস্তোরাঁ। 2019-20 অর্থ বছরে দেশের জিডিপিতে রেস্তোরাঁগুলো প্রায় 39,000 কোটি টাকা মূল্য সংযোজন করেছে। দেশে একজন মানুষ যখন রেস্তোরাঁ ব্যবসা শুরু করতে চান তখন তাকে সরকারি 7টি দপ্তরের অনুমোদন এবং ছাড়পত্র নিতে হয়। যারা রেস্তোরাঁ মালিক আছেন তারা বলছেন এই অনুমোদন পত্র নেয়ার ক্ষেত্রে তাদের সময় লাগে বছরের পর বছর, আর এ কারণেই অনেকেই বৈধ কাগজপত্র ছাড়াই রেস্তোরাঁ ব্যবসা শুরু করতে বাধ্য হন। তাদের দাবি এই অনুমোদন পত্র নেয়ার প্রক্রিয়া যদি আরও সহজ করা হয় এবং সেই সাথে প্রক্রিয়াটি যদি ঘুষমুক্ত করা হয় তাহলে অনেকেই বৈধভাবে রেস্তোরাঁ করতে উৎসাহ পাবেন। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারের কনডেম সেলে রাখার সিদ্ধান্ত অবৈধ ও বেআইনি বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আগামী 2 বছরের মধ্যে কনডেম সেলে থাকা 2,500 আসামিকে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের রায়কে যুগান্তকারী বলছেন আইনজীবীরা। জাহিদ হাসানের প্রতিবেদন। বছরের পর বছর, যুগের পর যুগ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে নির্জন কনডেম সেলে রাখা হয়, কিন্তু দেখা যায় আপিল বিভাগের চূড়ান্ত রায়ে আসামি খালাস পান। মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে এত বছর ফাঁসির কক্ষে নিভৃতে নির্জনে কারাভোগ করতে হয়, যা চরম অমানবিক ও আইন পরিপন্থী। 2022 সালে চট্টগ্রামের এরকম একটি মামলার ঘটনা নিয়ে হাইকোর্টে 10 আইনজীবী একটি রিট দায়ের করেন। ওই রিটের উপর প্রাথমিক শুনানি করে হাইকোর্ট রুল জারি করেন। রুলে বলা হয় মামলা নিষ্পত্তির আগে কনডেম সেলে রাখা কেন বেআইনি হবে না, একই সঙ্গে কনডেম সেলে থাকা আসামিদের সংখ্যা জানাতে বলা হয়। কারাবিধির 980 ধারা বাতিল চেয়ে করা রিটের উপর বিস্তারিত শুনানি শেষে জাতীয় আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে বলেন, মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে ফাঁসির আসামিকে কনডেম সেলে রাখা যাবে না। কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার পূর্বে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না এবং তাকে
মৃত্যুর সেলে বন্দি রাখা যাবে না। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে। যত বিচার বিভাগীয় পদক্ষেপ আছে, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ এবং প্রশাসনিক পদক্ষেপ আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা, এই সব কিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে। এবং শুধুমাত্র তখনই একজন মানুষকে মৃত্যুর সেলে সলিটারি কনফাইনমেন্টে নির্জন কক্ষে বন্দি রাখা যাবে। সরকারের করা নতুন কারাবিধিতে হাইকোর্টের রায়কে অনুসরণ করতে বলা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে ফাঁসির আসামির জামিন পাওয়ার সুযোগও রাখা হয়েছে। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত একবার হলেই তার আপিল শুনানি করার কোনো ব্যবস্থাপনা আমাদের হাইকোর্ট ডিভিশনে আপাতত নেই। তিনি বলেছেন অন্যান্য আসামিদের মতোই এদের আপিলও, যাদের পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে, তাদের বেইলের দরখাস্ত যেন শুনানি করা হয় এবং উপযুক্ত আদালতে উপযুক্ত ক্ষেত্রে তাদের বেইলও যেন মঞ্জুর করা হয়। এই মৃত্যুর সেলে যারা বন্দী থাকেন তাদের সম্পর্কে কোনো তথ্য, কোনো সাংবাদিক, কোনো রিসার্চার কিংবা অন্য কোনোভাবে তথ্য অধিকার আইনে যদি কেউ দরখাস্ত দিয়ে জানতে চায়, তাদেরকে যেন বিস্তারিত তথ্য জানানো হয়। দেশের কন্ডেম সেলে থাকা ২৫০০ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ২ বছরের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রায়ে। জাহিদ হাসান, এখন, ঢাকা। নির্মাণাধীন ভবনে লার্ভা পাওয়া গেলে জরিমানা ও কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেও রাজধানীর অনেক ভবন মালিক তা জানেনই না। উল্টো প্রায় প্রতিটি এলাকায় নতুন ভবন হওয়ায় পাল্লা দিয়ে বাড়ছে মশার উপদ্রব। অন্যদিকে মাঠে কার্যকরী ভূমিকা না রেখে মশা মারতে নানা প্রযুক্তি আনছে সিটি কর্পোরেশন। বিস্তারিত মেহরিন অ্যানির প্রতিবেদনে। রাজধানীতে রাস্তার পাশে হোক বা অলিগলি, সব জায়গায় এখন নতুন ভবন নির্মাণের প্রতিযোগিতা। বর্ষা মৌসুমের আগে এই কাজ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। গবেষণায় উঠে এসেছে এডিসের লার্ভা জন্ম নেয়ার সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে নির্মাণাধীন ভবন। ভবনের রিজার্ভ ট্যাঙ্ক থেকে শুরু করে নানা স্থানে জমে থাকা পানিতেই দেখা মেলে লার্ভার উপস্থিতি। ডেঙ্গু মৌসুম শুরু হওয়ার পর নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় ঢাকার ২ সিটি কর্পোরেশন। তবে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এ ব্যাপারে জানেন না অনেকেই। এমনকি শুরু হয়নি মশার ওষুধ ছিটানোর কাজ। সিটি কর্পোরেশন থেকে যেটা নির্দেশনাগুলো যেগুলো আছে টিভিতে বা অন্যান্য জায়গায়, এগুলো আমরা জানতেছি, কিন্তু সরাসরি যে নির্দেশনা সেটা আমরা জানি না। এখনো আমাদের কাছে সিটি কর্পোরেশনে নির্দেশনা দেয় নাই এবং আসেও না। এমনকি কোনো কমিশনও আইসা জিজ্ঞাসা করেন এই জায়গায় মশার দিক দিয়ে লোকজনকে দেওয়ার জন্য। ঢাকা সিটি কর্পোরেশন থেকে আসলে ওইভাবে কোনো তথ্য দেওয়া হয় না। তবে আমরা তো ওই রাজুকের প্ল্যান অনুযায়ী করতেছি, সেখানে কিছু নীতিমালার ইনস্ট্রাকশন আছে, আমরা ফলো করি, যে সেই ধরনের ইনস্ট্রাকশনগুলো আমরা চেষ্টা করি। এসব এলাকায় তাই একদিকে যেমন বেড়েছে মশা, অন্যদিকে ভবনে কাজ করা শ্রমিকরা রয়েছে ডেঙ্গু ঝুঁকিতে। খুব মশা, মশার রাত দাঁড়া থাকা যায় না। মশাও বাড়ছে, আবার হচ্ছে পরে যে আমাদের অসুখও বেশি হয়েছে আর কি। বিশেষ করে সন্ধ্যার পর অবস্থাটা খুবই খারাপ এখানে। এদিকে সিটি কর্পোরেশনগুলো মাঠে কার্যকরী ভূমিকা না নিয়ে মশা মারতে আনছেন নানা প্রযুক্তি। মন্ত্রী পরিষদের সভায় এটি ইতিমধ্যে পাস হয়েছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিরেক্ট বিটিআই ইম্পোর্ট করতে পারবে। 60টি বাফেলো টারবাইন নিয়ে আসবো এবং এই বাফেলো টারবাইনের মাধ্যমে আমরা নগরবাসীকে সুফল দিতে চাই। এই মশার জন্য যে চ্যালেঞ্জ আমরা নিয়েছি সেটাকে বাস্তবায়ন করার জন্য। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার ২ সিটি কর্পোরেশন যে পদ্ধতিতে এগুচ্ছে, সেই পদ্ধতিতে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ কমানো কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা কীটতত্ত্ববিদদের। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত এই মোট ২৩ বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা যা ছিল 2023-এ এক বছরে তার চেয়ে অনেক বেশি হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে যে পদ্ধতিতে আমরা যাচ্ছি, সেই পদ্ধতিতে গেলে আসলে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের উদ্যোগ গ্রহণের পাশাপাশি জনগণের সম্পৃক্ততা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। ফের অস্থির ডিমের বাজার। গেল সপ্তাহে 120 টাকা ডজনের ডিম এখন বিক্রি হচ্ছে 150 টাকায়, আর খুচরা বাজারে ক্রেতার কাছ থেকে প্রতি পিস রাখা হচ্ছে 15 টাকা পর্যন্ত। পাইকার ও খুচরা ব্যবসায়ীদের দাবি, গরমে অনেক মুরগি মারা যাওয়ায় কমেছে সরবরাহ, তাই দামও বেড়েছে। ইফতেখার রায়হান জানাবেন বিস্তারিত। পোল্ট্রি খামারি আবুল বাশার গত 5 মাসে উৎপাদন খরচের তুলনায় কম দামে ডিম বিক্রি করে প্রতি মাসে লোকসান গুনেছেন অর্ধ লক্ষাধিক টাকা। এরই মাঝে এপ্রিল জুড়ে তীব্র তাপ প্রবাহে খামারে মারা গেছে শত শত মুরগি। গরমের কারণে প্রায় শতাধিক মুরগি মারা গেছে। এখন এখানে আমাদের ডিমের উৎপাদন কম। 3 দিন ধরে বাজারটা বাড়ছে, 3 দিন লসে মারা গেছে।
5 মাস ধরে আমার 7 লাখ 8 লাখ টাকা লস হয়ে গেছে। এমন অবস্থায় আবারও ঊর্ধ্বমুখী ডিমের বাজার। সপ্তাহ ব্যবধানে খামারেই প্রতি পিস ডিমের দাম বেড়েছে প্রায় 3 টাকা। গেল সপ্তাহে 8 টাকা 40 পয়সায় বিক্রি হওয়া মুরগির ডিম রোববার বিক্রি হয়েছে 11 টাকা 10 পয়সায়। এরপরও সিন্ডিকেটের কারণে সুফল না পাওয়ার অভিযোগ তাদের। আমরা যে রেট পাই এই রেটে তো আমরা 10 টাকা তো খরচে আমরা পড়েই যায়, আমরা বেশি 11 টাকা, একটা ডিমের 1 টাকা থাকে আমার। আর যারা খামারি যারা ব্যাপারী নেয় সমিতি ওরা দাম বাড়ায়, 2-3 টাকার দাম বাড়ায়, আমরা তো ওইটা পাইতেছি না। এদিকে খামার থেকে মাত্র 8 কিলোমিটার দূরের টঙ্গীর নতুন বাজার ডিমের আড়তে একই ডিম বিক্রি হচ্ছে 12 টাকায়। চলতি মাসের 2 তারিখেও যা ছিল 8 টাকা 80 পয়সা। আড়তদারদের দাবি চাহিদা মতো যোগান না থাকায় বাড়ছে ডিমের দর। আমাদের চাহিদা হচ্ছে প্রতিদিন 40 থেকে 50 হাজার, আজকে মাল পেয়েছি 25,200। গরমের কারণে অনেক মুরগি মারা গেছে, এই কারণে বর্তমানে ডিম পাইতেছি না আমরা। এই বাজারে 1 সপ্তাহ 10 দিন আগে ডিম পাইতো 2.5 লাখ 3 লাখ, আর এই বাজারে পড়ছে এখন ডিম আসে 1 লাখ 1.5 লাখ। আমরা পাইতেছি না। আমরা এখন কিনতে গেলে সবসময় যে সমিতিটা আমরা নির্ধারণ করা হয়, বাজার কমিটি যারা সমিতি থেকে আমরাই যে দামে বিক্রি করতাম, দেখছি 20 টাকা 30 টাকা বেশি দামে ওভারে, এটা আমরা এখন 40 টাকা 50 টাকা ওভারে আমরাই কিনে আনতেছি। অন্যদিকে খুচরা বাজারে প্রতি ডজন ডিমে 25 থেকে 30 টাকা বাড়ায় ভোক্তার গুনতে হচ্ছে অন্তত 150 টাকা। 1 সপ্তাহ আগে তো ডিমের হালি ছিল আমরা 40, তারপরে দাবে বাইরে 45 বিক্রি করছি। এখন আজকে 2 দিন থেকে আজকের থেকে 50 টাকা ডিম বিক্রি করতেছি। 1 সপ্তাহ আগে আসলে 130 টাকা ডজন, এখন বর্তমানে হয়েছে 150 টাকা ডজন। মহল্লায় তো আপনার হালি বিক্রি হয় 5-50 টাকা। গত বছর থেকে হঠাৎ অস্থির হয়ে ওঠে ডিমের বাজার। সবশেষ উৎপাদন থেকে শুরু করে পাইকার ও খুচরা পর্যায়ে ডিমের দাম নির্ধারণ করে সরকার, কিন্তু সিন্ডিকেট সহ নানা কারণে কার্যকর হয়নি সেই দাম। এমন অবস্থায় বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর মনোভাব ও সুষ্ঠু মনিটরিং এর দাবি ভোক্তাদের। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। জ্যৈষ্ঠ মাস মানেই রসালো ও সুমিষ্ট ফলের ভরপুর মৌসুম। মেহেরপুরে এবছর লিচুর বাম্পার ফলনে খুশি চাষি ও ব্যবসায়ীরা। এই জেলায় এবছর 6,000 টন লিচু উৎপাদন হবে, যার আনুমানিক বাজার মূল্য 50 কোটি টাকা। এদিকে প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে আম বাগানদেরও। জেলা প্রতিনিধির তথ্য ছবিতে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। এভাবেই গাছে গাছে ছেয়ে আছে গোলাপি সবুজ লিচু। মেহেরপুর জেলার সব লিচু বাগানে থরে থরে ধরে আছে রসালো এই ফল। মেহেরপুরে মূলত আটি, বোম্বাই ও চায়না 3 জাতের লিচুর চাষ হয়ে থাকে। এবার 715 হেক্টর জমিতে চাষ হয়েছে লিচুর, যা গেলবারের তুলনায় অনেকটাই বেশি। বাগানে বাগানে এবং হাটবাজারে চলছে লিচু ভাঙা ও বেচা কেনার উৎসব। জেলার চাহিদা পূরণ করে এখানকার লিচু যাচ্ছে দেশের অন্যান্য জেলায়। বৃষ্টি হওয়ায় বোম্বাই লিচু বাগানে থাকতে থাকতেই বেচা কেনা বেড়েছে, যা থেকে এবার ভালো লাভের আশা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। গেল এপ্রিল জুড়ে তীব্র রোদের কারণে আটি লিচুর কিছুটা ক্ষতি হয়েছে, তবে অন্য জাতের লিচুর ভালো ফলনে তা কাটিয়ে উঠছেন চাষিরা। লিচুর আকার ও পরিপক্কতার জন্য করণীয় সম্পর্কে নির্দেশনা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। রোদের কারণে মাল গাছে খুবই সীমিত আছে, তো আল্লাহ ভালাই করলে লাভবান হয়তো আল্লাহ করতে পারে। বছরে কিছু দাম ভালো আছে বলি আমরা হয়তো কিছু আশাবাদী করছি কিছু পাবো। আবহাওয়া এরকম থাকে বা 20 থেকে 25 দিন, তাহলে হয়তো মানে চাষিরা লাভবান কিছু হতে পারবে। আমি মেহেরপুর জেলার লিচু খুব সুস্বাদু, কালারও সুন্দর, মানে লিচু খুব সুন্দর। ইতিমধ্যে চাষিরা বাজারজাত করতে শুরু করেছে। যে আগাম যে লিচু যেটা দেশি কিছুটা চায়না, এগুলো আমাদের বাজারে উঠতেছে এবং দামও ভালো পাচ্ছে। যদি ঝড় বৃষ্টি না হয় বা কোনো ন্যাচারাল ডিজাস্টার না হয়, তাহলে আশা করি লিচুরা চাষিরা ভালো দাম পাবে। বরেন্দ্র এলাকা নওগাঁর আমবাগানীদের দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে। কৃষি অফিস থেকে এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে আম পাড়ার সময়সূচি। 22 মে গুটি আম দিয়ে শুরু হবে আম নামানো। এবছর মোট 33,300 হেক্টর জমিতে ব্যানানা ম্যাঙ্গো, মিয়াজাকি, কাটিমন, দেশি বিদেশি মিলে প্রায় 16 জাতের আম চাষ করেছেন চাষিরা, যা থেকে 4,31,500 টন আম উৎপাদনের আশা। প্রচণ্ড খরার কারণে আমের গাছে পরিচর্যা করতে হয়েছে, পানি দিতে হয়েছে। আমের ধারণ ক্ষমতা কম, আম ফাটে যাচ্ছে। গতবার এবার আম পরিমাণ কম, তবে আমগুলো একটু বড় হয়েছে। আমার প্রতি একটু পরিশ্রম করা লাগছে, পাইতে ঢালা লাগছে। গত বছরের থেকে এবার আমটার দাম মনে হয় পাবো।
আম চাষিরা বলছেন এবছর প্রচণ্ড তাপপ্রবাহ ও খরায় অনেক আমের গুটি ঝরে পড়েছে। গাছে আম কিছুটা কম থাকলেও গেলবারের তুলনায় ভালো দাম পাওয়ার আশা বাগানীদের। প্রত্যয় দাস, এখন। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রে বাজার ধরতে মেক্সিকোকে রুট হিসেবে ব্যবহার করছে চীন। 3 দেশের এই বাণিজ্যিক সম্পর্কের নাম দেওয়া হয়েছে নিয়ারশোরিং। মেক্সিকোতে চীনা অর্থায়নে গড়ে তোলা হচ্ছে শিল্প কারখানা। যেসব পণ্যের গন্তব্য যুক্তরাষ্ট্র, যা মেক্সিকোর অর্থনীতিকে করেছে গতিশীল। এবার 2 দেশের মধ্যে চালু হলো বাণিজ্যিক ফ্লাইট। তানভীর জনির প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের অনেক পণ্যের গায়ে লেখা মেড ইন মেক্সিকো, তবে বেশিরভাগ পণ্যই চীনের মালিকানাধীন এবং চীনা অর্থায়নে মেক্সিকোর কারখানায় উৎপাদিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ ও নানা নিষেধাজ্ঞার মধ্যেও ব্যবসা করে যাচ্ছে চীন, আর তাতে সহায়কের ভূমিকায় মেক্সিকো। মূলত চীনা পণ্যের শেষ গন্তব্যস্থল এখন যুক্তরাষ্ট্রের বাজার। মেক্সিকোতে এই ত্রিমাত্রিক সম্পর্কের নতুন নাম নিয়ারশোরিং। চীনা কোম্পানিগুলো ভিয়েতনাম, কোস্টারিকা থেকে সরে মেক্সিকোতে আসছে। এতে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে বাধা পাচ্ছে না চীনা কোম্পানিগুলো। অন্যদিকে পরিবহন খরচ ও করের বোঝাও কমে যাচ্ছে। মেক্সিকোর প্রধান বাণিজ্যিক সহযোগী যুক্তরাষ্ট্রের বদলে এখন চীন। অর্থনীতিবিদরা বলছেন, মেক্সিকোতে চীনের এই অর্থনৈতিক কর্মকাণ্ড দীর্ঘমেয়াদী হবে। এছাড়া 2 পরাশক্তির মধ্যে কৌশলগত ভূমিকা রাখবে মেক্সিকো। আন্তর্জাতিক বাণিজ্য নীতি অনুযায়ী সমস্ত পণ্য মেক্সিকান। নিয়ারশোরিং গতি এনেছে মেক্সিকান অর্থনীতিতে। গত 1 বছরে দেশটির রপ্তানি বেড়েছে প্রায় 53 বিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি উত্তর মেক্সিকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেড়েছে চীনাদের আধিপত্য, বেড়েছে জায়গার দাম ও চাহিদা। 2027 সাল পর্যন্ত বাণিজ্যিক সব জায়গা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। মেক্সিকান সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসন প্রবেশ নিয়ে প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্যা লেগেই আছে। এবার চীনা কোম্পানির আধিপত্যে মার্কিন রোষানলে পড়ার আশঙ্কায় মেক্সিকো। এরই মধ্যে প্রথমবারের মতো মেক্সিকোর সঙ্গে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু করল চীন, যা 2 দেশের মধ্যে সম্পর্ক জোরদার, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার দুয়ার খুলেছে। বিশ্লেষকরা বলছেন, মেক্সিকোকে ব্যবহার করে লাভের পাল্লা ভারী করছে চীন। অস্থির এই বাণিজ্যিক সময়ে সুবিধা নেওয়ার চেষ্টায় আছে মেক্সিকো। তানভীর জানি, এখন বিশ্ব। এবারে খেলার প্রসঙ্গ। সুখবর বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। ইনজুরিতে থাকা তাসকিনকে নিয়ে বিশ্বকাপ দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে তাসকিনকে 2 থেকে 3 সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার থাকতে হবে। শুধু তাই না, তাসকিনকে বিশ্বকাপের সহ অধিনায়কের দায়িত্ব দিতে চায় বোর্ড। বিসিবির এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা। বিস্তারিত হুমায়ুন কবির রোজের প্রতিবেদনে। তুখর ফর্মে থাকা তাসকিন আহমেদের ইনজুরি যেন বিনা মেঘে বজ্রপাতের মতোই আঘাত হেনেছে বাংলাদেশের ক্রিকেট আকাশে। তাই সোমবার বিশ্বকাপ দল ঘোষণার কথা থাকলেও একদিন পিছিয়ে মঙ্গলবার দুপুরে নির্ধারণ করেছে ক্রিকেট বোর্ড। তবে অন্দরমহলের খবর হলো, ইনজুরিতে ভোগা তাসকিনের ব্যাপারে শঙ্কার কালো মেঘ কেটে গেছে। কিন্তু ঝুঁকিমুক্ত নন এই স্পিড স্টার। অন্তত 3 সপ্তাহ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে এই ফাস্ট বোলারকে। এমন অবস্থায় ক্রিকেট বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, দলের স্ট্রাইক বোলার তাসকিন আগে থেকেই ইনজুরি প্রবণ। তার ব্যাপারে কেন সতর্কতা অবলম্বন করলো না বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট? তাসকিনও প্রায় ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে, 10 ওভার করে বল করেছে, গরমের মধ্যে লোড নিয়েছে। তারপর এখানে এসে জিম্বাবুয়ের বিরুদ্ধে 4টা ম্যাচ খেললো। তারপর হঠাৎ করে কিন্তু ওর ইনজুরিটা, আমাদের ধারণা যে আমরা ওদের ম্যানেজ করি, কিন্তু সেটা স্ট্যান্ডার্ডটা কি এই ব্যাপারে আমি নিশ্চিত নই। ক্রিকেট পয়েন্ট অফ ভিউ থেকে যেহেতু আপনি ওয়ার্ল্ড কাপের কাছে যাচ্ছেন, তা আপনাকে যতটা কনশাস থাকা যায় ফর ইউর উইথ বেস্ট প্লেয়ার্স, মানে যাদেরকে না খেলালেই নয়, যাদেরকে আপনার ইম্পর্টেন্ট ইন ওয়ার্ল্ড কাপের প্রথম দিন শ্রীলঙ্কার সাথে ম্যাচে আপনি চান, তাদেরকে হয়তো আরেকটু ম্যানেজ করে নিলে ভালো হয়। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের পর বোর্ড সভাপতির রুমে রুদ্ধদ্বার বৈঠক হয় তাসকিন ইস্যু নিয়ে। বোর্ড পরিচালকদের সাথে ছিলেন অধিনায়ক শান্ত ও হেড কোচ চন্ডিকা হাতুরু সিংহে। সেখানে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস তাসকিনকে শান্তর সহ অধিনায়ক হিসেবে বিশ্বকাপে প্রস্তাব দেন। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও কোচ হাতুরো আগ্রহ প্রকাশ করেছিলেন তাসকিনকে শান্ত ডেপুটি হিসেবে পেতে। তাসকিনও ফাস্ট বোলারদের থেকে আমি মনে করি হি ইজ এ লিডার, মানে ফাস্ট বোলারদের জন্য হি ইজ আ আইডিয়াল। বর্তমানে মাশরাফি যেহেতু নাই, আমি বলতে পারি এখনও একটা লিডার, যে ও দেখায়, পথটা দেখায়, ও কথা বলে খুব পজিটিভ ছেলেদের সাথে। তাই আমি মনে করি এই জন্যই তাসকিনের ভাইস ক্যাপ্টেন হওয়া উচিত। আর এত বছর ক্রিকেট খেলছে, এখন সিনিয়রও হয়েছে, এখন তার তাসকিন ছোটো তাসকিন নেই, বড় তো হয়েছে। আমি মনে করি ওর এই যে প্র্যাকটিসের যে অ্যাটিটিউড বা ক্রিকেট মাঠে যে অ্যাটিটিউডটা, এটা আমি মনে করি অ্যাজ এ লিডারের প্রয়োজন। তাসকিনের মধ্যে যথেষ্ট চিন্তা ভাবনা করার
ব্যাপারটা আছে, যথেষ্ট চিন্তাভাবনা করেনি যে খেলা নিয়ে, এবং ওর যে ক্যারিয়ারে যে উত্থান পতন সেটা ওর জন্য একটা বড় এডুকেশন। সো ওর চিন্তাভাবনার পরিধিটা হয়তো আর অন্য ক্রিকেটারদের চাইতে হয়তো বেশি বড়। সো এইসব বিবেচনা হয়তো ওকে ভাবতেও পারে। সর্বশেষ বিপিএলে দুর্দান্ত ঢাকার হয়ে অধিনায়কত্ব করেছিলেন বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত ছিল, কিন্তু অপয়া ইনজুরির থাবায় সে স্বপ্ন বিনাশ হওয়ার পথে ছিল। তবে সবার চাওয়া মতেই ভাগ্যদ্বীপে হেসেছে তাসকিনের দিকে। তিনি থাকছেন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে, উঠছেন আমেরিকার বিমানে। শুধু তাই না, এবারের বিশ্বকাপে সহ অধিনায়কের পদে পেতে যাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, এখন ঢাকা। শেষ করছি শান্ত বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।